এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। এখন ঘড়িতে এই 10:30 মতন বাজে, আর আমি রেডি হয়ে নিয়েছি। এখন আছে ক্লাস। তা ক্লাস করানোর আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। ওয়েদারটা ভীষণ ভালো, 2-3 দিন ধরে একদম টানা বৃষ্টি হচ্ছে। তা আজকে বৃষ্টিটা ধরে গেছে, কিন্তু বাইরেটা একদম মেঘলা। ওয়েদারটা খুব সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডাও আছে, মানে অতটা গরম নেই এখন আর। আজকে সকালবেলা আর অন্য কিছু বানানোর ঝামেলাতেই যাব না, একটু ছাতু খেয়ে বেরিয়ে পড়বো। আর ছাতুটা গরমকালে খেলে শরীরটাও ভালো থাকে, আর শরীরটা বেশি ভার ভারও লাগে না, কিন্তু পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আর ছাতু বানাতেও কোনো টাইম লাগে না, ঝপ করে 2 মিনিটে রেডি হয়ে যায়। তাই ছাতুটা বানিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। এবার আমি বেরিয়ে পড়বো ক্লাসের জন্য। এখন ক্লাস হয়ে গেছে, তাই ঋত্বিক বললো চলো তোমাকে আমি কোথা থেকে একটা ঘুরিয়ে আনি। কিন্তু আমি এখন নিজেই জানি না যে আমি কোথায় যাচ্ছি। তারপর দেখলাম ঋত্বিক আমাকে আলিপুর জেল মানে আলিপুর মিউজিয়াম। এখন ক্লাস শেষ হয়ে গেছে, আমি ঋত্বিকের সাথে চলে এসেছি আলিপুর জেল, মানে যেটা এখন মিউজিয়াম করা হয়েছে সেখানে। আমি এখানেই প্রথমবার এলাম, ঋত্বিকও তাই, ঋত্বিকও প্রথমবারই এলো। আর এই জায়গাটার সাথে বাঙালিদের অনেক 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 ইমোশন জড়িয়ে আছে। কত স্বাধীনতা সংগ্রামী এখানে এসছে, তাদেরকে কারাবন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই জেল যে আরো কত কি সাক্ষী আছে, তা অনেক কিছু আমাদের অজানাই আছে। এই ভেতর দিকটা গেলেই গাটা কাটা দিয়ে উঠছে। এই জেলে এমন অনেক স্বাধীনতা সংগ্রামীকে আটকে রাখা হয়েছিল, আর তাদের জন্যই আজকে আমরা এই স্বাধীনতার মুখ দেখতে পেয়েছি। এটাকে মিউজিয়াম করে দেওয়ার পরেও যতই ভেতরে ঢুকছি, ততই দম বন্ধ করে একটা পরিবেশই মনে হচ্ছে। তাহলে ভাবুন তো, যারা এই কারাগারে বন্দী ছিল, তাদের কাছে এই পরিবেশটা কতটা যন্ত্রণাদায়ক ছিল। হয়তো তারা প্রাণেই বেঁচে ছিল, কিন্তু তারা মন থেকে মরেই গেছিল। বিনা দোষে শুধুমাত্র নিজের দেশকে স্বাধীন করবে বলে, নিজের দেশের লোককে স্বাধীনতা দেবে বলে তারা বছরের পর বছর, দিনের পর দিন এই জায়গায় নিজেদেরকে বন্দি করে রেখেছিল। চারিদিকে বিশাল বড় বড় মোটা মোটা দেওয়ালের ঘর, কিন্তু তার জানলাগুলো এতটাই ছোট ছোট যে ঠিক করে ওই জানলা দিয়ে আলো ঢুকছে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এই দিকটা দিয়ে আরেকটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ফাঁসির মঞ্চ। এই সেই ফাঁসির মঞ্চ, যেখানে অনেক স্বাধীনতা সংগ্রামী বিনা দোষে শুধুমাত্র নিজের দেশকে স্বাধীন করবে বলে এই ফাঁসি কাটে উঠেছিল। যখনই এগুলোর সামনে যাচ্ছি বা এই জায়গাগুলোকে দেখছি, সত্যি বলতে মনটা একদম ভারী হয়ে আসছে। আমরা যে এই ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে এগুলো এত হই হুল্লোড় করে সেলিব্রেট করি, তার পিছনে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট লুকিয়ে আছে, এই জায়গাটা এলেই হয়তো বোঝা যায়। এই যে জায়গাটা এখন আপনারা দেখছেন, এটা ঠিক ফাঁসির মঞ্চের অপোজিটেই যারা বন্দী তাদের কক্ষ। তাদের মধ্যে আরো ভয় সৃষ্টি করার জন্য ঠিক বিপরীতেই এই কক্ষটা রাখা হয়েছিল। আর এই দিকটা দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। কারোর ফাঁসি হওয়ার পর তার বডিটাকে কালেক্ট করার জন্য এই রাস্তা দিয়ে নিচে যাওয়া হতো। ফাঁসিতে মারা যাওয়ার পর এই কক্ষে তাদের পোস্টমর্টেম করা হতো। স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়ার আগে এই কক্ষে রাখা হয়েছিল। এই যে দীনেশ গুপ্তকে এখানে রাখা হয়েছিল। রাইটার্স বিল্ডিং অ্যাটাক করেছিল, ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল এম.এস. সিমসনকে মেরেছিল। এদিকটায় আছে নেতাজি, বিধানচন্দ্র রায় আর চিত্তরঞ্জন দাসের কক্ষ, মানে এখানেই তাদেরকে বহুদিন আটকে রাখা হয়েছিল। ওরম ভাবে তো লেখা থাকবে না। সেপ্টেম্বর থেকে 31 সালে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে। এখানে প্রত্যেকটা কক্ষের পাশে কিউআর দেওয়া রয়েছে, সেই কিউআর গুলো সার্চ করে অডিওতে
সেই জায়গার ইতিহাস সম্বন্ধে জানা যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই ভবনের এই কক্ষে 1930 সালের 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। ভাবলেও অবাক লাগে, এই সেই জায়গা যেখান দিয়ে তারা হেঁটেছেন। তারা কারাগারের ওপার থেকে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি, বৃষ্টি এগুলো দেখেছেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘন্টাখানেক অজ্ঞান অবস্থায়। যতীন্দ্রমোহন সেনগুপ্ত। অনেক মাসি ওরা ছিল। যত এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হোক না কেন, এই জায়গাটা এলে আপনার মন ভারী হতে বাধ্য। এখন আমরা যাচ্ছি নেহেরু কক্ষের দিকে। এখানে তাকে বহুদিন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। নেহরু কক্ষ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 80 দিন ছিল। 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ইন্দিরা নেহরু পরবর্তীকালে প্রধানমন্ত্রী প্রত্যেকটারই ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য 20 মিনিটের জন্য এটা শোন 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক। এখানে একটা ইন্দিরা গান্ধী স্ট্যাচু করা আছে। এই গাছের নিচে বসেই তিনি তার বাবার সাথে দেখা করবেন বলে অপেক্ষা করতেন। এই দিকটায় যে সেল বা রুমগুলো আছে সেগুলো সাধারণদের জন্য। কিছু রুমস আবার ওপেন করা আছে, আপনি চাইলে ভেতরে গিয়েও সেগুলো দেখতে পারবেন। কি মোটা মোটা দেওয়াল, আর লকগুলো দেখেছেন? কারোর সাধ্য নেই এগুলো খোলার। আর জানলাগুলো দেখুন, ঠিকঠাক করে আলো বাতাসও হয়তো এখান দিয়ে ঢুকবে না। আর তাদেরকে বছরের পর বছর, দিনের পর দিন এই জায়গায় থাকতে হতো। আর এই দিকটায় আছে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে তখনকার দিনে কি ধরনের বোম বা কি ধরনের বন্দুক ইউজ করা হতো সেগুলো সব রাখা আছে। এটা কানাইলাল দত্ত ইউজ করেছিল লরেন হোসেনকে মারার জন্য আলিপুর জেলায়। সত্যেন্দ্রনাথ বসু ইউজ করেছিল এটা নারায়ণপুর। সত্যেন্দ্রনাথ বসু তারপরে কানাইলাল দত্ত পেয়ে গেছিল। জানতে এগুলো ফাটে যখন এই লোহার দিয়ে ঢুকে জায়গা। ও আচ্ছা, আর এগুলো এটা বুম বানানো, এদিকে আছে একটা ওয়াচ টাওয়ার। এখানে আন্দামানে দ্বীপান্তরে বন্দি জীবন কিভাবে কাটতো সেগুলোই দেখানো হয়েছে। এই স্ক্রিনটাতে সেলুলার জেলের বাইরের ও ভিতরের ছবিগুলো দেখানো হচ্ছে। এটি হচ্ছে নজরুল সেল। এখানে কাজী নজরুল ইসলামকে অনেকদিন বন্দি করে রাখা হয়েছিল। ওনাকে এরকম জায়গায় রাখা হয়েছে না? এটা হচ্ছে তখনকার দিনে তাঁত কল। এখানে যারা বন্দি থাকতো তাদেরকে দিয়ে কাজ করানো হতো। এই সুতো কাটার যন্ত্র বা এই কাপড় বোনার যন্ত্রগুলো একদম ইনট্যাক্ট রাখা হয়েছে, যেগুলো তখনকার দিনে ব্যবহার করা হতো।
কিভাবে ঘুমাচ্ছিস তুই? লেজ নাড়লে হবে? একদম বেরোনোর রাস্তাতেই এই সোভেনিয়ার শপটা পড়লো, তা এই দোকানটা একবার ঘুরে নিই, তবে বাড়ির দিকে রওনা দেব। যথারীতি একটা ম্যাগনেট কিনে নিলাম। ম্যাগনেট ছাড়া তো আমার কোনো জায়গায় ঘোরাই কমপ্লিট হয় না। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক দারুণ হয়েছে, দারুণ। লাস্টে খাবো, এখন চিকেনটা, তারপর চিংড়ি। আচ্ছা।